ভারুণ যে একজন ফলি আর্টিস্ট, ছোটবেলা থেকেই তার কানের ভেতরে সে শুনতে পায় অদ্ভুত এক কণ্ঠস্বর, যেখানে কেউ তাকে সুধনা বলে ডাকছে। কিন্তু এই নামটা কি শুধুই একটা শব্দ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য? দিন যত যেতে থাকে আর সেই কণ্ঠস্বর তাকে ততই অন্ধকারের দিকে ঠেলে দিতে থাকে। আর একদিন হঠাৎ করেই তার জীবনটা উলটপালট হয়ে যায়, কারণ তাকে নিজের বাবার খুনেই অভিযুক্ত করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি ভারুণ খুন করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? এছাড়া ভারুণের কানে আসা সেই শব্দটার রহস্যটাই বাকি, সেই সবকিছুই বেরিয়ে আসবে ধামাকাদার এক টুইস্টের সাথে। তো আশা করি আজকের এই সাসপেন্স থ্রিলার মুভিটি আপনাদের ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি সুধনা। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই প্রকাশকে দেখানো হয় যে এটি নাটক মঞ্চে নাটক করছিল, আর সেখানে সে দুয়োধন নামের একটি ক্যারেক্টার প্লে করছিল। আর প্রকাশ সেই ক্যারেক্টারটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছিল এবং সে এত ভালো অভিনয় করছিল যে সবাই সেখানে দাঁড়িয়ে তার প্রশংসা করতে থাকে, হাতে তালি দিতে থাকে। আর প্রকাশ সেই চরিত্রটাকে নিজের ভেতরে এতটাই নিয়ে নিয়েছিল যে দুয়োধনের চরিত্রটা প্রকাশ ছাড়া কল্পনাই করা যাচ্ছিল না। এদিকে সেখানকার দর্শকের সারিতে প্রকাশের ছেলে ভারুণও ছিল। দেখা যায় সব দর্শকরা উঠে প্রকাশের জন্য তালি দিলেও ভারুণ সেখানে অনেক ভয় পাচ্ছিল। যদিও তার মা তাকে বোঝাচ্ছিল, এত ভয় কেন পাচ্ছ, তোমার বাবা এত সুন্দর অভিনয় করছে, সবাই হাতে তালি দিচ্ছে, তুমিও হাতে তালি দাও। কিন্তু ভারুণের ভয় যেন কাটছেই না। এর কিছুদিন পরেই ভারুণকে দেখা যায় সে স্কুল থেকে বের হয়ে আসে, আর তখনই সে স্কুলের বেলটা দেখে। বেলটা দেখার পরে কৌতূহলবশত সে কয়েকটা বাড়ি দেয়, আর তাতে বেলের সাউন্ডটা ভারুণের অনেক ভালো লাগে। আর এরপরেই সে বেলটা বারবার রিং করতে থাকে, যার ফলে বাকি স্টুডেন্টরা ভাবে স্কুল ছুটি হয়ে গেছে, তারা বের হয়ে আসতে যাচ্ছিল। তখনই সময় মতো সেখানে শিক্ষক চলে আসে, সবাইকে ভেতরে পাঠিয়ে দেয় আর ভারুণকে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে বসে। কিন্তু ভারুণ বলে, স্যার এটার সাউন্ডটা ভালোই লাগছে, আমাকে আরও একটা বাড়ি দিন। এতে সেই শিক্ষক আরও বেশি রেগে যায়, আর তাই সে সেখান থেকে বড় একটা লাঠি নেয়, কিন্তু সেটার মাথায় একটা তার কাটা গাঁথা ছিল। আর এটা দিয়ে যদি ভারুণকে বাড়ি দেওয়া হয়, নিশ্চিত একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। ঠিক ওই সময়টাতে ভারুণের কানে কেউ একজন সুধনা বলে ডাকছিল, আর ঠিক তখনই ভারুণ দেখতে পায় সামনে থাকা সেই টিচারকে দুধনা রূপে। আর এই জন্য ভারুণ সেখান থেকে পালিয়ে যায়। এখন একটা কথা বলে রাখি, এই সুধনা আর দুধনা যারা জানেন তো ভালো, আর যারা জানেন না তাদেরকে বলে দেই, এরা দুজন হচ্ছে দুটো ক্যারেক্টার, যার মধ্যে সুধনা হচ্ছে ভালো ক্যারেক্টার আর দুধন হচ্ছে নেগেটিভ বা ভিলেন ক্যারেক্টার। এরপরে একদিন ভারুণ তার মায়ের সাথে ঘুমিয়েছিল, ঠিক তখনই তার কানে আবারও সেই শব্দটা শুনতে পায়। ভারুণ ঘুম থেকে জেগে যায় এবং তার মাকে পুরো বিষয়টা খুলে বলে। আর এরপরে তার মা ভারুণের বাবা প্রকাশকে বিষয়টা খুলে বলে এবং তারা সবে মিলে ভারুণকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর ভারুণের সাথে কথা বলার পরে বুঝতে পারে এই সমস্যাটা কেন হয়েছে। সে প্রকাশকে বলে, আসলে ভারুণের এই প্রবলেমটার জন্য তুমিই দায়ী। তোমার নাটকের করা সেই দুধন ক্যারেক্টারটাই ভারুণের মনে একটা ভীতি তৈরি করেছে, একটা ভয়ানক ক্যারেক্টার তৈরি করেছে। এই জন্য সেটা থেকে সে সবসময় ভয় পায়। তখনই প্রকাশ এবং তার স্ত্রী ভারুণের ভালোর জন্য সিদ্ধান্ত নেয় প্রকাশ এই নাটক করাটা ছেড়ে দেবে, যদিও এই নাটক করাটা তার অনেক বেশি পছন্দের ছিল। যাই হোক, ঘটনা চলে আসে বেশ কয়েক বছর পরে। ভারুণ বড় হয়ে গেছে, আর এখন সে একজন ফলি আর্টিস্ট। ফলি আর্টিস্ট মানে হচ্ছে সাউন্ড ডিজাইনার, অর্থাৎ মুভি ওয়েব সিরিজের জন্য সে সাউন্ড ডিজাইন করে। তার সেখানে নিজস্ব একটা স্টুডিও রয়েছে এবং তারা কয়েকজন বন্ধুরা মিলে সেই স্টুডিওতে বিভিন্ন মুভি এবং ওয়েব সিরিজের জন্য কৃত্রিম সাউন্ড তৈরি করে। এদিকে ভারুণের একটা স্বভাব ছিল, সে যেখানেই যেত না কেন তার সাউন্ড সেটআপ সে নিয়ে যেত, আর যাই শুনতো না কেন তার ভালো লাগলেই সাথে সাথে সেটা রেকর্ড করে নিত, পরে যেন সেটা কাজে লাগানো যায়। এদিকে প্রকাশকে দেখা যায় এখন সে রাজনীতিতে চলে এসেছে, আর সামনেই ইলেকশন, আর এবার তার মনে হচ্ছে তার পার্টি তাকেই নমিনেশন দেবে। কিন্তু তখনই প্রকাশের মনটা খারাপ হয়ে যায়, কারণ পার্টির ভেতর থেকে সে একটা নিউজ পেয়েছে, যেখানে বলা হচ্ছিল এবার পার্টি প্রকাশকে নয় বরং অন্য একজন ক্যান্ডিডেটকে নমিনেশন দেবে। এই জন্য প্রকাশের মনটা একটু খারাপ,
তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয়। প্রকাশ তখন একটা আইডিয়া বের করে। সে চাইছিল ভারুণ যেন তার সাথে পলিটিক্সে যোগ দেয় এবং এই ইলেকশনে তার পাশে থাকে। এতে করে প্রকাশ যুব সমাজ থেকে ভালো সাপোর্ট পাবে। কিন্তু ভারুণের পলিটিক্সের ব্যাপারে একেবারেই আগ্রহ ছিল না। এই জন্য সে এইসব বিষয়ে আসতেই চাচ্ছিল না। তার মাও তাকে সাপোর্ট করে। সে বলে, ভারুণের যেটা ভালো লাগছে ওকে সেটাই করতে দাও। এদিকে ভারুণ এবং তার টিম চলে আসে পুলিশ স্টেশনে পুলিশ অফিসার ভূষণের কাছে। এই পুলিশ অফিসার ভূষণ ভারুণের বাবা প্রকাশের বন্ধু। ভারুণ সেখানে ভূষণকে বলে, আঙ্কেল, আপনি একজন কয়েদিকে পেটাবেন আর আমি সেটারই সাউন্ড রেকর্ড করব। ভূষণ বলে, কিন্তু তোমার ভাগ্য খারাপ, এখন জেলে আপাতত কোনো কয়েদি নেই। ঠিক তখনই একজন কনস্টেবল একজন মাতালকে সেখানে ধরে নিয়ে আসে। তার অপরাধ হচ্ছে সে দেয়ালে প্রস্রাব করেছে, তাও আবার পুলিশ স্টেশনের দেয়ালে, আর এই জন্যই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। এটা দেখে ভারুণের সুযোগ পেয়ে যায়। ভূষণ তার কথা রাখে। লকআপে নিয়ে সাউন্ড সিস্টেম সেট করার পরেই তাকে টর্চার করে, আর সেটারই সাউন্ড ভারুণ এবং তার টিম রেকর্ড করে নেয়। ভারুণ এবং তার টিম যখনই কাজ শেষ করে থানার বাইরে আসে, সে দেখতে পায় সামিতা এবং তার ফ্রেন্ডকে পুলিশ জেরা করছে। একজন কনস্টেবল তাদের আটকে রেখেছে। ভারুণ কৌতূহলবশত সেখানে আসে এবং কি ব্যাপার সেটা জানতে চায়। কনস্টেবল বলে, এরা আমাদের পারমিশন ছাড়াই পুলিশ স্টেশনের ভিডিও করছিল, তাও একবার দুইবার নয়, ৫ বার। এবার তাদের ছাড়া যাবে না। ভারুণ সেই কনস্টেবলকে রিকোয়েস্ট করে। অবশেষে ভারুণের রিকোয়েস্টে তারা সামিতা এবং তার ফ্রেন্ডকে ছেড়ে দেয়। এতে সামিতা এবং তার ফ্রেন্ড দুজনেই খুশি হয়। তারা যখন একে অপরের সাথে পরিচিত হয় তখন জানা যায় সামিতা একজন নতুন ফিল্ম মেকার, আর একজন প্রডিউসারকে তার মুভির জন্য কনভিন্স করার জন্য সে আগে একটা ছোট শর্ট ফিল্ম বানাচ্ছে, যাতে সেই প্রডিউসারকে সে দেখাতে পারে। তখন ভারুণ বলে, তোমাদের শর্ট ফিল্মের জন্য সাউন্ড ডিজাইনার প্রয়োজন হবে না, আমি একজন সাউন্ড ডিজাইনার, আমার স্টুডিও রয়েছে। ভারুণ তার ফোন নাম্বার সামিতাকে দিয়ে আসে। পরের দিনই দেখা যায় সামিতা এবং তার ফ্রেন্ড ভারুণের স্টুডিওতে চলে আসে, আর সেখানে আসার পরে ভারুণের ছোটখাটো সুন্দর গোছানো স্টুডিওটা দেখার পরে তার অনেক পছন্দ হয়। এছাড়া ভারুণের কাজও তার অনেক ভালো লাগে। এজন্য সামিতা বলে তার শর্ট ফিল্মের জন্য ভারুণ যেন সাউন্ড রেকর্ডিং করে দেয়। ভারুণ এতে রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে একসাথে বেশ কয়েকদিন কাজ করে, আর এভাবেই তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়। এরপরে ভারুণ এবং তার টিমকে দেখা যায় একটি বাড়িতে আসতে। সেখানে তারা কান্নার সাউন্ড রেকর্ড করছিল, কারণ সেই বাড়িতে একজন লোক মারা গিয়েছিল, আর সেখানে ভারুণ এবং তার টিম যে সাউন্ড রেকর্ড করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে ভারুণের বাবা এবং তার পার্টির লোকেরা চলে আসে। আসলে যে লোকটা মারা গিয়েছিল সেও ছিল তাদের পার্টির লোক। ভারুণ তার বাবাকে হুট করে এখানে দেখে একটু ভড়কে যায় এবং সেখান থেকে সাইডে কেটে পড়ে, কারণ ভারুণের বাবা প্রকাশের ভারুণের এই কাজটা একেবারেই ভালো লাগতো না। যাই হোক, প্রকাশ সেখানে এসে সমবেদনা জানাতে থাকে। ঠিক তখনই ভেতর থেকে একজন লোক প্রকাশের পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এতে সবাই হতবাক হয়ে যায়। সেই লোকটা যখনই পালাতে যাবে, পার্টির অনেক লোকেরাই তাকে থামানোর চেষ্টা করে। অবশেষে ভারুণও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটা ভারুণকেও ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রকাশকে সাথে সাথেই হসপিটালে অ্যাডমিট করা হয়। প্রকাশের চিকিৎসা করার পরে ভারুণ এবং তার মাকে ডক্টর জানায় প্রকাশ এখন বিপদমুক্ত, আঘাতটা তেমন গুরুতর হয়নি। এদিকে পুলিশ অফিসার ভূষণ এই খবরটা পাওয়ার পরে অবাক হয়ে যায়, আর এই সময়টাতে পুলিশ অফিসার ভূষণ শহরের বাইরে ছিল। সে প্রকাশের সাথে কথা বলে শহরে আসার সাথে সাথেই আমি এই কেসটা নিয়ে কাজ শুরু করব, তুমি টেনশন করো না। এরপরেই প্রকাশের পার্টির আরও একজন ক্যান্ডিডেট সেখানে তাকে দেখতে আসে, যার নাম ছিল রেড্ডি। আসলে প্রকাশ এবং তার স্ত্রী সন্দেহ করছিল এই রেড্ডি প্রকাশের উপরে হামলা করিয়েছে। প্রকাশ এবং তার স্ত্রী যখন তাদের সন্দেহের কথা সেই রেড্ডিকে জানায়, রেড্ডি বলে হয়তো সে তার বিপরীত ক্যান্ডিডেট, কিন্তু সে কখনোই পেছন থেকে আঘাত করবে না। সে চায় সামনাসামনি লড়াই করে এই নির্বাচনটা সে জিতুক। এভাবে সে আরও কিছু কথা বলে, আর বলে সে অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবে প্রকাশের উপরে কে হামলা করলো। রেড্ডির এইসব কথা শুনে প্রকাশ এবং তার স্ত্রী ভাবতে শুরু করে, রেড্ডি যদি প্রকাশের উপরে হামলা না করায় তাহলে কে করলো। এরপরেই ভারুণ যখন ডক্টরের সাথে দেখা করে, ডক্টর বলে আসলে প্রকাশের অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, কিন্তু আমরা তো তাকে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করেছি। ডক্টর বলে আমারও সেটাই সন্দেহ হচ্ছিল, এই জন্য আমি কিছু টেস্ট করিয়েছি, আর সেখান থেকে জানতে পারি প্রকাশের হিমোফ্লোবিয়া নামের ছোট্ট একটা রোগ রয়েছে, আর এই রোগের কারণে
রক্ত পড়া সহজে বন্ধ হয় না, আর ছোট আঘাতেই অনেক বেশি রক্ত পড়তে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দেব, তাতে আশা করি ঠিক হয়ে যাবে। এছাড়া এই রোগটা জন্মগতও হতে পারে, এজন্য তোমারও উচিত টেস্ট করা। যদি হয়ে থাকে তাহলে আগে থেকে মেডিসিন নেওয়া দরকার। বরুণ বলে ঠিক আছে, সে সেটা করিয়ে নেবে। কয়েকদিন পরেই দেখা যায় প্রকাশ সুস্থ হয়ে যায়। বরুণ আবারও তার কাজে লেগে পড়ে। সামিতা তার শর্ট ফিল্মের কিছু দৃশ্য শুট করে ফেলেছিল, আর সেটারই সাউন্ড ডিজাইনিং করছিল বরুণ। আর সেখানে একটা দৃশ্য চলছিল, একটা লোক হসপিটালে পায়চারি করছিল। সেটার সাউন্ড রেকর্ড করতে হঠাৎ করেই বরুণের কানে সেই সুধনার নামটা আবারও আসতে শুরু করে। আর স্ক্রিনে যে লোকটাকে সে দেখতে পাচ্ছিল তাকে সে দুর্যোধনের মতো দেখছিল। আর সামিতার এই শর্ট ফিল্মে সেই লোকটা নিজের স্ত্রীকে হসপিটালে বিষ দিয়ে মেরে ফেলে। সবকিছু দেখার পরে বরুণ সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়ে পড়ে। সামিতা তার দেখাশোনা করে আর জিজ্ঞেস করে তার কি হয়েছে, এমন হলো কেন। অবশেষে বরুণ তার সব কথা, অর্থাৎ ছোটবেলার সেই সমস্যার কথা খুলে বলে। বরুণ বলে ছোটবেলা থেকেই তার কানে সুধনার একটা নাম বাজতে শুরু করে। সব সময় নয়, এমন এমন সময় যখন তার আশেপাশে বিপদ ঘোরাফেরা করে, আর ঠিক ওই সময়টাতে এই নামগুলো তার কানে বারবার আসতে থাকে। এছাড়া যে লোকটার কাছে তার বিপদ হতে পারে সেই লোকটাকে সে দুর্যোধনের বেশে দেখে। এটা সে আগে জানতো না। কয়েকদিন আগে যখন তার বাবাকে সেই লোকটা আঘাত করেছিল, তখন থেকেই সে উপলব্ধি করতে পেরেছে। আসলে ছোটবেলা থেকে তার সাথে যে কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলো মেলানোর পরেই সে এটা বুঝতে পারে। যেমন ছোটবেলায় তাকে একজন লোক কিডন্যাপ করতে এসেছিল, ঠিক তখনও তার সাথে এমনই হয়েছে। আর এর অর্থ এই যে যেসব লোকের দ্বারা বরুণের ক্ষতি হতে পারে তাদেরকেই সে দুর্যোধনের পোশাকে দেখে। সবকিছু শোনার পরে সামিতা অবাক হয়ে যায় যে এগুলো কি বলছে। এরপরে বরুণ বলে, তোমার শর্ট ফিল্মে যে লোকটাকে আমি দেখছিলাম, আমি তাকে দুর্যোধনের পোশাকে দেখছিলাম। তার মানে এই লোকটার দ্বারা আমার বিপদ হতে পারে। এই লোকটা কে? সামিতা বলে, ওর জন্য তোমার কেন বিপদ হবে, আর ও একজন জুনিয়র আর্টিস্ট। এরপরে সেই জুনিয়র আর্টিস্টের সাথে সামিতা এবং বরুণ দুজনেই দেখা করতে যায়। কিন্তু সেই লোকটাকে সরাসরি দেখার পরে বরুণ সেই লোকটাকে আর দুর্যোধনের পোশাকে দেখে না, এবং তার সাথে কথা বলার পরে সে বুঝতে পারে এই লোকটার দ্বারা বরুণের কোনো বিপদ হবে না। তখনই বরুণ একটু ভেবেই বুঝতে পারে আসলে এই জুনিয়র আর্টিস্ট নয়, শর্ট ফিল্মে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের হয়তোবা বরুণের বিপদ হতে পারে। বরুণ সামিতাকে জিজ্ঞেস করে এই গল্পটা, শর্ট ফিল্মের গল্পটা সে কি করে লিখলো। সামিতা বলে, আসলে এটা একটা সত্যি ঘটনা। আমার ফ্রেন্ড রূপা আছে, তার মায়ের ডায়েরিতে এই গল্পটা লেখা ছিল। আসলে সে তার জীবনের একটা সত্য ঘটনা থেকেই এটা লিখেছে। তখন বরুণ নিশ্চিত হয়ে যায় শর্ট ফিল্মের সেই ক্যারেক্টার থেকেই তার বিপদ হতে পারে। এই জন্য সেটা জানার জন্যই সে চলে যায় রূপার বাড়িতে এবং রূপার মায়ের সেই ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে তারা রূপার কাছ থেকে জানতে পারে রূপার মা একজন নার্স ছিলেন, আর হসপিটালের একটি ঘটনাই সেই ডায়েরিতে লিখেছে। বরুণ ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল ঘটনাটি 1997 সালের। রাতের বেলা মাহাতি নামের একজন মহিলা হসপিটালে আসে প্রসব বেদনা নিয়ে। অন্যদিকে মাহাতির হাজবেন্ড সেই হসপিটালের ভেতরেই নিজের স্ত্রী এবং অনাগত সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে। মাহাতি যখন এটা জানতে পারে তখন সে অনেক কষ্টে নিজের সন্তানকে বাঁচিয়ে নেয়, আর মারা যাবার আগে সেই নার্সকেই, অর্থাৎ রূপার মাকেই সেই বাচ্চাটাকে দিয়ে গিয়েছিল। রূপার মা বাচ্চাটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। এরপরেই সামিতা আর বরুণ চলে যায় সেই হসপিটালে। সেখানে যাবার পরে সেখানকার ওয়ার্ড বয়কে কিছু টাকা ঘুষ দিয়ে জিজ্ঞেস করে মাহাতির ডিটেলসের ব্যাপারে। কিন্তু ওয়ার্ড বয় যখন জানতে পারে সেই পেশেন্ট অনেক বছর আগের, তখন সে বলে তাকে একটু সময় দেবার জন্য, কারণ এত পুরনো পেশেন্টের ডিটেলস বের করতে গেলে একটু সময় লাগে। বরুণ ওয়ার্ড বয়কে তার নাম্বার দিয়ে সেখান থেকে চলে আসে, আর তখনই আমরা জানতে পারি সেই হসপিটালের আরও একজন ওয়ার্ড বয় লুকিয়ে বরুণ এবং সামিতার ভিডিও করছিল এবং সেই ভিডিওটা কাউকে পাঠাচ্ছিল। এছাড়া ফোন করে বলে এরা দুইজন এসে মাহাতির ডিটেলস চাইছিল। এদিকে সামিতা আর বরুণকে দেখা যায় সেই হসপিটালে চলে আসার জন্য, যেখানে প্রকাশের চিকিৎসা হয়েছিল। সেই ডক্টর বরুণকে বলে আপনার রিপোর্ট চলে এসেছে, আপনার বাবার মতো একই রোগ রয়েছে, কিন্তু টেনশন করার কিছু নেই। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, খেলেই ঠিক হয়ে যাবে। বাসায় আসার পরেও বরুণ অনেক মন খারাপ করে বসে থাকে। যখন তার বাবা মা এর কারণ জিজ্ঞেস করে, বরুণ বলে সে আজকে একটা ঘটনা জানতে পেরেছে। একটা লোক নিজের স্ত্রী এবং ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলে নিজ হাতেই। কতটা অমানুষ হতে পারে সে। তখন বরুণের মা এবং তার বাবা তাকে সান্ত্বনা দেয় আর বলে এইসব কথা বাদ দাও, সেটা তো অনেক পুরনো ঘটনা। আর তখনই বরুণ জানতে পারে তার মা এখন আসলে গ্রামে যাচ্ছে।
ভারুণ বলে বাবার উপরে অ্যাটাক হলো, এই সময়ে গ্রামে যাওয়ার কি দরকার। তখনই ভারুণের মা বলে তুমি তো জানোই আমাদের গ্রামে প্রত্যেক বছর ঐতিহ্যবাহী এই উৎসবে আমাদের পরিবার থেকে যে কোনো একজনকে যেতেই হবে। তোমার বাবার এই অবস্থা, তুমি তোমার বাবার পাশে থাকো, এবার আমি চলে যাই। এরপরে মাঝরাতে ভারুণের কাছে কল আসে একটা আননোন নাম্বার থেকে। ফোনটা রিসিভ করতেই লোকটা বলে তুমি তো হসপিটালে যে মাহাতির ডিটেলস চেয়েছিলে, তার ডিটেলস আমার কাছে আছে, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি, সেখানে চলে এসো। ভারুণ ভাবে হসপিটালে সেই কম্পাউন্ডার যাকে সে তার নাম্বার দিয়ে এসেছিল। যাই হোক, সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। ভারুণ সেখানে আসার পরে দেখতে পায় চারপাশ থেকে বেশ কয়েকটা ট্রাক দিয়ে কয়েকজন লোক তাকে ঘিরে ধরেছিল, আর সেই লোকগুলোকে সে দুর্যোধনের পোশাকে দেখছিল। যখনই তার কানে সুয়োধনা বলে ডাকে, ঠিক তখনই পেছন থেকে একজন লোক তার মাথায় আঘাত করে বসে। ভারুণ বুঝতে পারছিল না এই লোকগুলো তাকে মারার চেষ্টা কেন করছে। যাই হোক, লোকগুলোকে অনেক কষ্টে সে প্রতিহত করে, যদিও এতে ভারুণ আহত হয় নিজেও। এছাড়া পুলিশের গাড়ির সাইরেন শোনার সাথে সাথে সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। অনেক কষ্টে ভারুণ সেখান থেকে ফিরে আসে আর তাড়াতাড়ি দরজার কলিং বেল চাপে। যখনই সে দরজা খুলে তখন সে হতবাক হয়ে যায়, কারণ সে তার নিজের বাবা প্রকাশকেও দুর্যোধনের পোশাকে দেখছিল। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে তার বাবাকে কিছুই বলে না। প্রকাশ নিজ হাতে ভারুণের হাতে ব্যান্ডেজ করে দেয়। এদিকে প্রকাশ তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল, কারা তার উপরে অ্যাটাক করেছে। ভারুণ পুরোপুরি সত্যিটা বলে না। সে বলে সাউন্ড ডিজাইনের জন্য তার একটু যেতে হয়েছিল বাইরে, কিন্তু ওই সময়টাতে কয়েকজন লোক তার উপরে হামলা করে বসে। প্রকাশের মনটা তখন খারাপ হয়ে যায় আর বলে আমি জানি এই সব কিছু আমার জন্যই হয়েছে, কারণ এখন পলিটিক্সটা অনেক নোংরা হয়ে গেছে। ওরা হয়তো আমাকে মারতে না পেরে তোমার উপরে অ্যাটাক করেছে। আমি পলিটিক্স ছেড়ে দেব, আমি তোমাকে হারাতে চাই না। ভারুণ বলে কেন বাবা, তুমি কখনোই পলিটিক্স ছাড়বে না, আর এই নির্বাচনে আমিও তোমার পাশে থাকব। প্রকাশ অনেক খুশি হয়। তখনই দেখা যায় ভারুণদের বাড়ির বাইরে কেউ একজন লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে প্রকাশকে দেখা যায় সে তখনও জেগেই ছিল, যাতে করে ভারুণের উপরে আবারও যদি কেউ হামলা করে। এদিকে ভারুণ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুমের মাঝেই আবারও সেই নামটা তার কানে বাজতে থাকে, অর্থাৎ সুয়োধনা। ভারুণ যখনই চোখ মেলে তাকায় তখনই সে দেখতে পায় কোনো একটা লোক তার উপরে হামলা করছে। সাথে সাথে সে সরে যায়, আর এতে করে ভারুণ সেই যাত্রায় বেঁচে যায়। ভারুণ হাতে একটা চাকু নিয়ে তার পুরো বাড়িতেই সেই লোকটাকে খুঁজতে শুরু করে। পেছন থেকে তাকে কেউ ডাকলেই ভারুণ চাকু দিয়ে আঘাত করে বসে, আর দেখা যায় সেটা ছিল প্রকাশ। ভারুণ তো হতবাক হয়ে যায়, ঘাবড়ে যায়। প্রকাশ বলে তুমি এটা কি করছিলে, আর তোমার হাতি বা চাকু কেন? ভারুণ বলে তার উপরে কেউ হামলা করতে এসেছিল, আর সেই লোকটাকেই সে খুঁজে বেড়াচ্ছে। প্রকাশ বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমিও একটা শব্দ পেলাম, আর এই জন্যই শব্দ পেয়ে বাইরে চলে এসেছি। ভারুণ প্রকাশের হাতে ব্যান্ডেজ করে দেয়। ঠিক ওই সময়টাতে আবারও সে প্রকাশের মধ্যে দুর্যোধনকে দেখতে পায়। এতে সে আরও অবাক হয়, এমনটা তার সাথে কেনই বা হচ্ছে। তখনই প্রকাশ ভারুণকে ইশারা করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ভারুণ সাথে সাথে আবারও চাকুটা হাতে নেয়, কিন্তু যখনই সে পেছনের দিকে তাকাবে লোকটা তার মাথায় আঘাত করে বসে, আর সেই আঘাতেই ভারুণ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু ঘটে যায় যেখানে দেখা যায় প্রকাশের গলায় ছুরি দিয়ে কেউ আঘাত করেছে, আর প্রকাশ সেখানেই মারা যায়। অন্যদিকে কালো হুডি পরার লোকটাকে দেখা যায় যাবার সময় ভারুণের কানে সেই ওয়ার্ডটা বারবার বলে যায় সুয়োধনা। এদিকে প্রকাশের মৃত্যুর খবরটা চারদিকে ভাইরাল হয়ে যায়। তার আরও একটা বড় কারণ হচ্ছে পুলিশ সন্দেহ করছে প্রকাশকে তার নিজের ছেলে ভারুণই খুন করেছে, আর এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। যদিও ভারুণের মা এবং সামিতা কোনোভাবে বিশ্বাস করে না যে ভারুণই প্রকাশকে খুন করেছে, আর এই জন্য তারা ভূষণকে বারবার রিকোয়েস্ট করে যে করেই হোক ভারুণের যেন বেল হয়ে যায়। ভূষণ বলে সেও বিশ্বাস করে ভারুণ নির্দোষ, কিন্তু সব প্রমাণ ওর বিরুদ্ধে। বিশেষ করে মার্ডার ওয়েপনের ফিঙ্গারপ্রিন্টটা ভারুণেরই ছিল। এছাড়া সেই ঘরে আর কারো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি, কিন্তু তারপরও সে চেষ্টা করবে। তখনই ভারুণকে সেখানে নিয়ে আসা হয়। ভূষণ ভারুণকে বলে কোর্টে তুমি তাই বলবে যেটা আমি তোমাকে শিখিয়ে দেব। বলবে ওই রাতে তোমাদের বাড়িতে একটা চোর এসেছিল, আর সেই চোরই তোমাদের দুজনের উপরে হামলা করেছে। ভারুণ বলে আঙ্কেল ঠিক এমনটাই হয়েছে, এরা বাইরেও আমার উপরে হামলা করেছে, এরপরে বাড়ির ভেতরে এসে হামলা করেছে, আমাকে মারার পরে বাবাকেও মেরে ফেলেছে, আর এরপরে সেই খুনের দোষটা আমার ঘাড়ে দিয়ে দিয়েছে। এছাড়া যাবার আগে আমি বারবার সেই সুয়োধনার নামটাও শুনছিলাম। কিন্তু ভূষণ তার কথা বিশ্বাস করে না, আর বলে ছোটবেলার রোগটা তোমার আবারও বেড়েছে, আমি তোমাকে যা বলছি সেটা করো। কিন্তু ভারুণ তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল। অবশেষে তার মা বলে
ভূষণ আঙ্কেল যা বলছে তুমি সেটাই বলবে, এসব বাদ দাও। ভারুণ তার মাকেও বোঝানোর চেষ্টা করে, এমনকি বলে তার বাবাকেও সে দুর্যোধনার পোশাকে দেখেছে। এতে তার মা রেগে গিয়ে ভারুণকে চড় মেরে বসে। যাই হোক, আদালতে ভারুণের কোনোভাবে বেল করিয়ে নেয় ভূষণ, কিন্তু বাইরে আসার পরে ভারুণ আর কারোর সাথেই যোগাযোগ রাখে না, তার মায়ের সাথেও না, সামিতার সাথেও না। কয়েকদিন কেটে যাবার পরে সামিতা চলে আসে ভারুণের কাছে আর বলে, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো করি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এভাবেই সে তাকে প্রপোজ করে বসে। সামিতা বলে, চলো আমরা দুজন মিলেই এই রহস্যের সমাধান করব। ভারুণ এরপরে সামিতাকে নিয়ে সেই রেড্ডির কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে তার বাবাকে সে কেন খুন করেছে। কিন্তু রেড্ডির কথাতে অবশেষে ভারুণ বুঝতে পারে রেড্ডি প্রকাশকে খুন করেনি, বরং রেড্ডি ভারুণকে এমন কিছু প্রশ্ন করে যেগুলো সত্যি ভারুণকে প্রশ্নের মধ্যে ফেলে দেয়। রেড্ডি তাকে জিজ্ঞেস করে, তুমি আগে খুঁজে বের করো প্রকাশের উপরে প্রথমবার কে হামলা করেছিল। যেদিন তোমার বাবা মারা যাবে সেই দিন তোমার মা কোথায় গিয়েছিল? বাসায় শুধুমাত্র তোমরা দুজন কেন ছিলে? কোনো সিকিউরিটির ব্যবস্থা কেন ছিল না? তোমাদের বাড়ির দারোয়ান কেন ছিল না? তোমাদের বাড়ির একটা সিসিটিভি ক্যামেরাও কেন কাজ করছিল না? এই সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেই তুমি তোমার বাবার খুনিকে পেয়ে যাবে। আর এতে করে ভারুণের মনে তার মাকে নিয়ে সন্দেহ হতে শুরু করে। বাসায় আসার পরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সেই রাতে সে কোথায় ছিল। সিকিউরিটি গার্ড বলে ভারুণের মাই তাকে বলেছে তার সাথে গ্রামে যাওয়ার জন্য। এতে করে ভারুণের সন্দেহটা আরও বেড়ে যায়। ভারুণ আর সামিতা তার স্টুডিওতে বসেই কথা বলছিল, ঠিক তখনই তার কানে চলে আসে একটা লাগেজ টানার শব্দ। এটা সেই রাতেও এসেছিল যখন তার মাথায় আঘাত করেছিল, সে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। অর্থাৎ সেই লোকটা যাবার আগে সেই বাড়ি থেকে একটা লাগেজ নিয়ে গিয়েছিল। আর তখনই ভারুণের মনে পড়ে কয়েকদিন আগেই একজন লোক প্রকাশের কাছে অর্থাৎ তার বাবার কাছে একটি লাগেজ রেখে গিয়েছিল। ভারুণ তার বাবার সেই অ্যাসিস্ট্যান্টের কাছে চলে যায় এবং সেই ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করে। বলে সেই ব্যাগটা বাড়ির ভেতরেই ছিল, কিন্তু তারা খোঁজার পরে দেখতে পায় সেখানে সেই লাগেজটা ছিল না। ভারুণ সেই পিএকে জিজ্ঞেস করে এই ব্যাগটা কে দিয়েছিল। এরপরে সাথে সাথে ভারুণ তার বাবার বন্ধু সেই ডক্টরকে কল করে আর জিজ্ঞেস করে সে যে লাগেজটা দিয়েছিল সেটার ভেতরে কী ছিল। সেই ডক্টর বলে পার্টি কালেক্ট করা 5 কোটি টাকা ছিল। এটা শুনে ভারুণ হতবাক হয়ে যায়, তার মানে সেই খুনি বাড়ি থেকে 5 কোটি টাকা নিয়ে গেছে। ভারুণের পরেই পুলিশ অফিসার ভূষণকে জানায়। ভূষণ সবকিছু জানার পরে অবাক হয়ে যায় আর ভারুণকে সরি বলে সেই দিন আমি তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন থেকে এই কেসটা আমি অন্য অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। আমার মনে হয় এটা কোনো পরিচিত লোকই করেছে, না হয় বাড়িতে সিসিটিভি ক্যামেরা কাজ না করা, তোমাদের দুইজনের বাড়িতে একা থাকা, এই সব কিছু মিলে মনে হচ্ছে খুনি পুরোপুরি প্ল্যান করেই এখানে এসেছিল। এরপরেই ভারুণ আর সামিতা সেই ডক্টর অর্থাৎ প্রকাশের বন্ধুর সাথে দেখা করতে যায় আর কথায় কথায় ভারুণ তার সন্দেহের কথা জানায়। অর্থাৎ ভারুণ সেই ডক্টরকে সন্দেহ করছিল। এতে সেই ডক্টর রেগে যায় আর বলে তোমার বাবা আর আমি 30 বছর ধরে বন্ধু হিসেবে আছি, আমি তোমার বাবাকে অনেক সাহায্য করছি, আর আমি সবার কাছ থেকে জোগাড় যন্ত্র করে তোমার বাবাকে ইলেকশন ফান্ড দিয়েছি, আর তুমি এখন আমাকেই সন্দেহ করছো? আমার তো মনে হয় সেই টাকার জন্য তুমি তোমার বাবাকেই খুন করেছো। ডক্টর বলে আমি প্রকাশকে আগেই বলেছিলাম তোমার মতো অনাথের উপরে এত বিশ্বাস না করার জন্য। ভারুণ সেখানে অবাক হয়ে যায় আর জানতে পারে তার বাবা মা তাকে অ্যাডপ্ট করেছিল। ভারুণ ঠিক করে নেয় সত্যি না মিথ্যা সেটা আগে সে জানবে। এই জন্য সে ভূষণের কাছে চলে যায় আর এই ব্যাপারে জিজ্ঞেস করে। ভূষণকে জিজ্ঞেস করাতে ভূষণ বলে হ্যাঁ, আসলে বিয়ের পরে প্রকাশ এবং তার স্ত্রী জানতে পারে যে তাদের সন্তান হবে না, আর এই জন্য তারা একটা এতিমখানায় যায়, সেখান থেকেই ভারুণকে অ্যাডপ্ট করে। কথাটা শোনার পরে ভারুণের মন খারাপ হয়, কিন্তু বাসায় আসার পরে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে ভারুণ তার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ ছিল, কারণ তারা তাকে বুঝতেই দেয়নি যে ভারুণ একজন অনাথ। পরের দিন সামিতা ভারুণকে একটি এতিমখানায় ডেকে নিয়ে যায় আর সেখানে 2টো রেজিস্টার বুক দেখায়, যেখানে দুটোতেই ছিল ভারুণের নাম। আসলে মাহাতি যখন সেই নার্স অর্থাৎ রূপার মাকে বাচ্চাটি দিয়ে গিয়েছিল, রূপার মা বাচ্চাটিকে এই এতিমখানাতেই রেখে গিয়েছিল। অন্যদিকে প্রকাশ এবং তার স্ত্রী এই এতিমখানা থেকেই ভারুণকে অ্যাডপ্ট করে, আর ভারুণই হচ্ছে সেই সন্তান। অর্থাৎ ভারুণের আসল মায়ের নাম হচ্ছে মাহাতি। আর সামিতাও ভারুণের জীবনের উপরেই শর্ট ফিল্ম বানাচ্ছিল। পুরো ঘটনা শোনার পরে ভারুণ হতবাক হয়ে যায়।
আর ভারুণের আপন বাবাই তার মা এবং তাকে মারার চেষ্টা করে এবং তার মাকে মেরে ফেলতে সফলও হয়। আর এই জন্য ভারুণ বুঝতে পারে টিভি স্ক্রিনে যখন তার বাবার ক্যারেক্টার সে দেখছিল তখন ভারুণ তাকে দুর্যোধনের পোশাকে দেখছিল। ভারুণ এরপরেই তার আপন মা মাহাতের খোঁজে আবার সেই হসপিটালে চলে যায় এবং সেখানে রেকর্ড বুক থেকে জানতে পারে তার মায়ের রেকর্ড যে পেজে ছিল সে পেজটা ছেঁড়া। ভারুণ আর সামিতা বুঝতে পারে তারা এখানে আসার আগেই অন্য কেউ সেই পেজটা এখান থেকে এসে ছিঁড়ে নিয়ে গেছে। তখনই ভারুণের আবারও একটা কথা মনে পড়ে, আসলে সেই ডায়েরিতে সে একবার লেখা দেখেছিল, অর্থাৎ রূপার মায়ের ডায়েরিতে, যেখানে মাহাতির ব্যাপারে লিখতে গিয়ে সে লিখেছিল মাহাতি একজন ক্লাসিক ডান্সার ছিল। আর এই জন্য ভারুণ এবং সামিতা পুরনো কিছু ক্লাসিক ডান্স একাডেমিতে সে চলে যায় আর মাহাতির ব্যাপারে খোঁজ নেয়। অবশেষে এক বৃদ্ধ মহিলা মাহাতিকে চিনতে পারে। সেই বৃদ্ধ মহিলা বলে মাহাতি যখন বিয়ে করে তখন সে নাচ ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল। মাহাতির কিছু জিনিসও সেখানে রয়ে গিয়েছিল, একটা ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কের ভেতরে ভারুণ নিজের মা অর্থাৎ মাহাতির ছবি দেখতে পায়। এতে সে প্রচণ্ড খুশি হয়ে যায় আর ইমোশনাল হয়ে যায়। সেই ট্রাঙ্কটা সে নিয়ে আসে আর ট্রাঙ্কের জিনিসগুলো ভালো করে দেখতেই সে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ সেখানে ছোট্ট একটা বাচ্চাদের সোয়েটার ছিল। বুঝতে পারে তার মা এটা তার জন্যই বুনেছিল। আর সেই সোয়েটারের ভেতরেই সুয়োধনার নামটা লেখা ছিল, অর্থাৎ মাহাতি তার ছেলে অর্থাৎ ভারুণের নাম সুয়োধনা ঠিক করেছিল। তখনই ভারুণ বুঝতে পারে আসলে ভারুণের মা মাহাতি দুনিয়া থেকে চলে গেলেও সে তার পিছু ছাড়েনি, সবসময় ভারুণকে আগলে রেখেছে। এই জন্য যখনই কোনো বিপদ আসত সে ভারুণকে তার কানে সুয়োধনার নাম ধরে ডেকে তাকে সাবধান করে দিত। এরপরেই ভারুণ সেই ট্রাঙ্কে থেকে ছোট আরও একটা ক্লু পায়, আর সেটা নিয়ে ভারুণ আর সামিতা চলে যায় একটা নাটক মণ্ডলীর কাছে। সেখানে তারা মেকআপ করছিল। তখনই সেই নাটক মণ্ডলীর প্রধানকে যখন মাহাতির ব্যাপারে জিজ্ঞেস করা হয়, মাহাতির নাম শুনতেই সে চমকে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। ভারুণ বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল রয়েছে। ভারুণ তাকে ধাওয়া করে তাকে মারধর করে। লোকটাও ভারুণকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। এরপরে ধস্তাধস্তিতে লোকটার মুখের মেকআপ যখন সরে যায় তখন ভারুণ অবাক হয়ে যায়, কারণ এই লোকটাই তার বাবা প্রকাশকে সেই মৃত লোকটার বাড়িতে আঘাত করেছিল। এমনকি এই লোকটাই সেদিন তাকে রাতের বেলা ডেকে নিয়ে তার উপরে হামলা করেছিল। ভারুণ অবাক হয়ে যায়। যখনই তাকে ধরার চেষ্টা করে লোকটা তাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। সামিতার সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসে। সেই ডক্টর ভারুণকে বলে, আমি যে আপনাকে যে ওষুধগুলো আগে লিখে দিয়েছিলাম সেগুলো খাননি? ভারুণ বলে, না, সেগুলো আর খাওয়া হয়নি। ডক্টর বলে, আসলে আপনারও তো আপনার বাবার মতো একই রোগ রয়েছে, আগেই বলেছিলাম। ভারুণের মনেই তখনই খটকা লাগে। সে যদি তার বাবা মায়ের পালিত সন্তান হয়, তার বাবা প্রকাশের রোগ তার শরীরে আসার কথা নয়। এই জন্য ডক্টরকে সে আবারও চেক আপ করতে বলে। ডক্টর তাই করে আর রিপোর্ট ভারুণকে দেখায়। বলে, আমি ভুল হতে পারি, রিপোর্ট তো ভুল হওয়ার কথা নয়। তার বাবার রোগ ভারুণের শরীরেও রয়েছে, আর এতেই ভারুণের খটকাটা আরও বেড়ে যায়। তার মানে কি তার পালিত বাবা প্রকাশই তার আপন বাবা? তখন সে দুয়ে দুয়ে চার করে মিলিয়ে ফেলে। তার জন্মদাতা বাবা প্রকাশই তার মা মাহাতিকে হসপিটালে মেরে ফেলেছে, আর তাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এই জন্য ছোটবেলা থেকেই মাঝে মধ্যে সে প্রকাশকে দুর্যোধনের মতো দেখত। আর এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় প্রকাশ মঞ্চে নাটক করছিল সেই দুর্যোধনের ক্যারেক্টার। আর তখন মাহাতি আর প্রকাশের বিয়ে হয়ে গিয়েছিল। প্রকাশ অনেক ভালো নাটক করত, এই জন্য দূর দূর থেকে মানুষ তার নাটক দেখার জন্য আসতো। সেখানে এসেছিল রাজাম্মা। এই রাজাম্মা হচ্ছে অনেক বড় এবং ধনী একজন পলিটিশিয়ানের মেয়ে। রাজাম্মার সাথে মাহাতির অনেক ভালো সম্পর্ক রয়েছে, তাই একদিন তারা কথা বলতে থাকে, আড্ডা দিতে থাকে। নাটক শেষে প্রকাশও সেখানে চলে আসে। মাহাতি রাজাম্মাকে জিজ্ঞেস করে, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? রাজাম্মা বলে, না, ছেলে একেবারেই পছন্দ হয়নি। মাহাতি তখন বলে, তোমার কেমন ছেলে পছন্দ? তখন রাজাম্মা হাসতে হাসতে বলে, প্রকাশের মতো। কারণ প্রকাশ অনেক সৎ এবং সে মাহাতিকে অনেক বেশি ভালোবাসে, তাই প্রকাশের মতো কোনো ছেলে পেলেই সে বিয়ে করে ফেলবে। প্রকাশ পাশে থেকে এটা শুনে ফেলে আর তার মনের ভেতরে লোভ লালসা জেগে ওঠে। এদিকে মাহাতি আর প্রকাশ কথা বলছিল। মাহাতি অনেক টেনশনে ছিল। সে নাচ করে যা পেত আর প্রকাশ নাটক করে যা পেত তা খুবই অল্প ছিল। মাহাতি এখন প্রেগনেন্ট, কয়েকদিন পরে তারা 3 জন হয়ে যাবে। তাই এই অল্প আয়ে তাদের হবে না। এই জন্য সে প্রকাশকে বলে এই নাটক ছেড়ে সে যেন একটা ভালো চাকরি নেয়। আর এতে প্রকাশের মন খারাপ হয়ে যায়, কারণ এই নাটকটাকে সে প্রাণ দিয়ে ভালোবাসত।
তখন তার নিজের ভেতরে থাকা ক্যারেক্টারের সাথেই সে কথা বলতে থাকে যে তুমি যতক্ষণ নাটক করো তখনই তুমি রাজা, পোশাক খুলে ফেললেই তুমি প্রজা, তোমাকে কেউ চেনে না। এরপরেই প্রকাশ ভাবতে থাকে যে করেই হোক তাকে কিছু একটা করতে হবে যাতে করে সে অনেক সম্পত্তির মালিক হয়। এর কয়েকদিন পরেই মাহাতি একটি বাচ্চার ডেলিভারি করে, কিন্তু সেই বাচ্চাটি মৃত হয়। ডক্টর প্রকাশকে এসে সেই নিউজটা জানায়। তখনই প্রকাশ মনে মনে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। সে মাহাতির কাছে একাই চলে যায় এবং ইঞ্জেকশনের মাধ্যমে মাহাতির শরীরে বিষ পুশ করে দেয়। এরপরেই মাহাতিকে সে তার পুরো ঘটনা খুলে বলে, প্ল্যান খুলে বলে। সবকিছু শোনার পরে মাহাতি হতবাক হয়ে যায়। প্রকাশ মাহাতিকে বলে, আমি তোমাকে বিষ দিয়েছি, তুমি মারা যাবার পরে আমি তোমার বান্ধবী রাজাম্মাকে বিয়ে করব। ওকে বিয়ে করলে আমার লাইফ সেটেল হয়ে যাবে, আমাকে এই নাটকও ছাড়তে হবে না, আর আমি রাজার হালে থাকতে পারবো। কথাগুলো শুনে মাহাতির মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে আরও বেশি ভেঙে পড়েছিল যখন শুনতে পায় তার মৃত বাচ্চা হয়েছে। প্রকাশ তাকে সরি বলে সেখান থেকে চলে আসে। প্রকাশ চলে আসার পরে মাহাতি খুঁড়িয়ে খুঁড়ে তার বাচ্চার লাশটাকে শেষবারের মতো দেখার জন্য চলে আসে। আর তখনই সেই নার্স তাকে দেখে। মাহাতি তার বাচ্চাকে কোলে নিয়ে অনেক আদর করে এবং সেই নার্সকে পুরো ঘটনা খুলে বলে। মাহাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার বাচ্চাকে তার কোলেই নিয়েছিল। মাহাতির চোখের এক ফোঁটা পানি বাচ্চাটার উপরে পড়তেই বাচ্চাটা জীবিত হয়ে যায়। এরপরেই সে নার্স বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নেয় আর সেই অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। এদিকে প্রকাশ ধীরে ধীরে রাজাম্মার সাথে ক্লোজ হতে থাকে আর এরপরেই তারা বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পরে যখন তারা জানতে পারে তাদের বাচ্চা হবে না, তখন তারা সেই অনাথ আশ্রমে চলে যায়। আর প্রকাশ নিজের অজান্তেই তার আপন সন্তান ভারুণকেই সেই অনাথ আশ্রম থেকে দত্তক নেয়। ঘটনা বর্তমানে চলে আসে। ভারুণ এবং সামিতা চলে আসে পুলিশ স্টেশনে ভূষণের কাছে আর ভূষণকে পুরো বিষয়টা খুলে বলে। ভারুণ ভূষণকে আরও বলে কিছুদিন আগে সেই ডিএনএ টেস্টটা যে করানো হয়েছিল সেটার রিপোর্ট যে এসেছিল সেটা দেখার পরে প্রকাশের সন্দেহ হতে থাকে আর বুঝতে পারে এটা তার আপন সন্তান। আর এই রিপোর্টটা যদি রাজাম্মা দেখে ফেলতো তাহলে তার মনে সন্দেহ জাগত, আর এই জন্যই সে প্রকাশকে মেরে ফেলার চেষ্টা করে। সবকিছু শোনার পরে একেবারে হতবাক হয়ে যায় ভূষণ। বলে, ওর সাথে আমার 30 বছরের বন্ধুত্ব ছিল, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ও এই কাজটা করতে পারে। এরপরেই ভারুণ ভূষণকে নাটকের সেই লোকটার কথা বলে। ভূষণ অনেক খোঁজ নিয়ে সেই লোকটাকে ধরার চেষ্টা করে। অবশেষে একটা কনস্ট্রাকশন সাইডে এসে ভূষণের গান পয়েন্টের সামনে চলে আসে লোকটা। ভূষণ তাকে জিজ্ঞেস করে, তুমি প্রকাশকে কেন খুন করতে চেয়েছিলে? তখন লোকটা বলে, আমি খুন করতে চাইনি, প্রকাশ আমাকে নিজে থেকেই কন্ট্যাক্ট দিয়েছিল তাকে আঘাত করার জন্য। আসলে এই সিম্প্যাথি নিয়েই সে নির্বাচন জিততে চাইছিল। এমনকি সেই রাতে ভারুণকে মেরে ফেলার জন্য প্রকাশই তাকে অর্ডার দিয়েছিল। ভূষণ তাকে আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে, কিন্তু সেই লোকটা ভূষণের কাছ থেকে পালাতে যেয়ে পা পিছলে নিচে পড়েই মারা যায়। ভারুণ সেখানে আসলে ভূষণ তাকে সবকিছু খুলে বলে। এছাড়াও বলে, এই লোকটাই তোমাদের ঘর থেকে 5 কোটি টাকা চুরি করে নিয়ে এসেছিল, যার মধ্যে যদিও সে অনেক টাকাই খরচ করে ফেলেছে, ভূষণ কিছু টাকা রিকভার করে ভারুণকে দেয়। ভারুণ সেখান থেকে চলে তো আসে, কিন্তু সে কিছু প্রশ্নের উত্তর মেলাতে পারছিল না। এরপরে রাতের বেলায় সেই কনস্ট্রাকশন সাইডেই ভূষণকে আবারও সে ডেকে পাঠায়। ভারুণ ভূষণকে বলে, সেই লোকটা কি করে জানলো যে আমাদের ঘরে 5 কোটি টাকা আছে আর কোথায় আছে? এছাড়া আমি যে আমার কানের ভেতরে সুধনার নামটা অনেকবার শুনতে পাই, সেই লোকটা কি করে জানলো? কারণ এই ব্যাপারটা শুধুমাত্র আমার খুব কাছের মানুষরাই জানে, অন্য কেউ জানার কথা নয়। আমাদের বাসার ভেতরে যে লোকটা গিয়েছিল সে আর কেউ নয়, আপনি সেই টাকাটা চুরি করেছেন এবং আমার কানে আসার আগে সুধনা নামটা বারবার বলে এসেছেন, যাতে আমি মনে করি এটা আমার কল্পনা। ভূষণ বলে, তার মানে অবশেষে তুমি আমাকে ধরেই ফেললে। অনেক চেষ্টা করেছিলাম আড়ালে থাকার জন্য, তুমি থাকতে দিলে না। এরপরেই সে একে একে সব ঘটনা বলতে থাকে। ভারুণ এবং সামিতা যখন সেই হসপিটালে যে মাহাতির ব্যাপারে জিজ্ঞেস করেছিল আর একজন কম্পাউন্ডার সেটার ভিডিও করে একজনকে পাঠিয়েছিল, সেটা প্রকাশই ছিল। প্রকাশ যখন জানতে পারে ভারুণ তার আপন ছেলে এবং তার মায়ের ব্যাপারে সে খোঁজ করার চেষ্টা করছে, সে সিদ্ধান্ত নেয় ভারুণকে মেরে ফেলবে। আর ভারুণকে মারার কন্ট্যাক্টটা প্রথমে সেই লোকটাকে দেয়, কিন্তু যখন ভারুণকে মারতে সে ব্যর্থ হয় এবং বাড়ি চলে আসে ভারুণ, তখনই প্রকাশ আবারও কল করে ভূষণকে। আর এই ভূষণকেই কন্ট্যাক্টটা দেয় ভারুণকে মেরে ফেলার জন্য তার বাড়িতে এসে। আর এই জন্যই প্রকাশ ইচ্ছে করেই সিকিউরিটি গার্ড সরিয়ে ফেলেছিল, সিসিটিভি ক্যামেরা অফ করে ফেলেছিল। দুজনে মিলেই সেই রাতে তারা ভারুণকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভারুণ কোনোভাবে বেঁচে যায়। এদিকে ভারুণ যখন চাকু নিয়ে পেছনের দিকে ঘুরে, ওই সময়টাতে প্রকাশও চাকু নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর ভূষণ ভারুণের মাথায় আঘাত করেছিল।
যার ফলে বারুণের হাতে থাকা ছুরি প্রকাশের গলায় লেগে যায় আর সেখানেই প্রকাশ মারা যায়। প্রকাশ ভূষণকে এই কাজের জন্য 1 কোটি টাকা দিতে চেয়েছিল। যেহেতু প্রকাশই মারা গিয়েছিল তাই ভূষণ তার বাড়ি থেকে সেই 5 কোটি টাকা নিয়ে এসেছিল। আর যাবার আগে তার কানে সুয়েধনা বারবার বলতে থাকে, যাতে করে বারুণের মনে হতে থাকে সে তার বাবাকে নিজেই মেরেছে এবং এই সব কিছু তার কল্পনা। কিন্তু বরুণ যখন একে একে সব রহস্য বের করে ফেলছিল তখন ভূষণ আবারও সেই নাটকের লোকটাকে ধরে এবং তার উপরে সমস্ত দোষ চাপিয়ে দেয়। বরুণের কানে বলা সেই নামটা এবং 5 কোটি টাকা, এই দুটো পয়েন্টেই বরুণ ভূষণকে ধরে ফেলে। সেখানে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, মারামারি হয় আর ফাইটের এক পর্যায়ে ভূষণ উপর থেকে নিচে পড়ে মারা যায়। এরপরেই দেখা যায় রাজাম্মাও ঠিক করে বরুণকে এখন থেকে সে সুধনা বলে ডাকবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।